Kashmir is one of the most beautiful places on earth. পৃথিবীর এই ভূস্বর্গ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় কাশ্মীরে। ভ্রমণপ্রিয় মানুষের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগ করার। এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো জানা থাকলে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো অ্যাভয়েড করতে পারবে। এছাড়াও যাওয়া আসা, হোটেল বুকিং ও ঘোরাঘুরির যাবতীয় খরচ আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা দেখব আমাদের 7 দিনে কাশ্মীর, আগ্রা ও দিল্লি ভ্রমণের A to Z। আমরা সকাল 6টায় বাসা থেকে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। কাশ্মীর যাওয়ার 3টি ওয়ে আছে: ঢাকা থেকে কলকাতা বাই রোড, কলকাতা থেকে জম্মু ট্রেন এবং জম্মু থেকে শ্রীনগর ট্যাক্সি বা বাসে। এতে কম খরচ হবে, তবে 3 দিন সময় বেশি লাগে। আর একটা ওয়ে হলো ঢাকা থেকে কলকাতা বাসে এবং কলকাতা থেকে দিল্লি অথবা চণ্ডীগড় হয়ে এয়ারে যেতে পারেন। এতে সময় এবং টাকা দুটোই সেভ হবে। আমরা অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং চেকিংয়ের জন্য ওয়েট করছি। চেকিং করলাম, চেকিং করে এখন গেটের দিকে যাচ্ছি। আমরা বেছে নিয়েছি সরাসরি বিমানযোগে। শেয়ার ট্রিপের ওয়েবসাইট থেকে এয়ারভিস্তা বিমানে ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে শ্রীনগরের রাউন্ড ট্রিপ টিকিট কেটে ফেলি। আমাদের যাওয়া আসা, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ব্যাগেজ প্রোটেকশন মিলে 96,000 টাকা করে লাগে, অর্থাৎ জনপ্রতি 43,000 করে। তবে 2-3 মাস আগে এয়ার টিকিট কিনলে আরও কমে পাবেন। আমাদের সাথে আছেন আমার বোন আর তার হাজবেন্ড, আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফারিন, ইরিগেটস টিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্লেনের কমপ্লিমেন্টারি লাঞ্চ খেতে খেতে আমরা পৌঁছে যাই দিল্লি এয়ারপোর্টে। এটা কি বলো তো মামা? এয়ারপোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দর। প্রথমে আমরা সিম কিনে ফেলি কমিউনিকেশনের জন্য। এখানে ট্যাক্সির বেশিরভাগই ফিক্স রেট, তবে আপনি উবারে দেখে নিতে পারেন ডিস্টেন্স অনুসারে কত টাকা লাগবে, এবং আপনি চাইলে এয়ারপোর্ট থেকে একটু বাইরে গেলেও অনেক কম দামে ট্যাক্সি পাবেন। এয়ারপোর্ট থেকে কারোলবাগের উদ্দেশ্যে রওনা হলাম। গন্তব্য আমাদের হোটেল শ্রীনানক। হ্যালো ভিউয়ার্স, আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে আসছি। এটা হচ্ছে কারালবাগের শ্রীনানক হোটেল। যারা প্রথমবার দিল্লিতে আসতেছেন তারা এই হোটেলটা দেখতে পারেন। এটা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা হোটেল এবং এদের এনভায়রনমেন্ট এবং সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে। এটা বাংলাদেশ টাকা 2500 টাকার মতো পড়বে। আমি এখন একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে দিল্লি শহরটা ঘুরে দেখবো, আশেপাশে কী কী আছে, কী কী দেখার মতো আছে, কী কী খাওয়ার মতো আছে, সেগুলো খুঁজবো। তারপরে নেক্সট আপনাদের আরও আপডেট দেব। দিল্লি ভারতের রাজধানী, একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। এই ব্যস্ত ও জনবহুল শহরের প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের ছাপ। আছে অনেকগুলো দর্শনীয় স্থান। আমাদের সময় স্বল্পতার কারণে প্রথমে ইন্ডিয়া গেট এসেছি। দর্শক, আমরা এখন ইন্ডিয়া গেট, যেটা দিল্লির অনেক আকর্ষণীয় একটা জায়গা। প্রচুর মানুষ আছে এখানে। আসলে পরিবেশ সুন্দর, সব কিছু ফাঁকা ফাঁকা, চারিদিকে সবুজ গ্রিন। কিন্তু আমাদের কিছুটা ওই জিয়া উদ্যান টাইপের, জিয়া উদ্যানের মতোই লাগতেছে পুরাটা। দর্শক, এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি এখানের মেন আকর্ষণ। এটি নয়াদিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ
ও আফগান যুদ্ধে নিহত শহীদদের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়। আমরা সম্পূর্ণ বিকালটা এখানে অবস্থান করি, একটু ঘোরাঘুরি করি, ছবি তুলি, এভাবে আমাদের সময় কেটে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যার আলোতে স্মৃতিস্তম্ভটি অসম্ভব সুন্দর লাগে। এখন একটা সিএনজি নিয়ে দিল্লি জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হব। মুঘল সম্রাট শাহজাহান দিল্লি জামে মসজিদটি নির্মাণ করেন, যা ভারতবর্ষের বৃহত্তর মসজিদগুলোর মধ্যে একটি। এখানে একসাথে প্রায় 25,000 মুসল্লি জামাত আদায় করতে পারেন। মসজিদটি শাহজাহানাবাদে অবস্থিত, এর পাশে ঐতিহাসিক চাঁদনি চক মার্কেট। মসজিদের সামনে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে, যেখানে কাবাব সহ এখানের স্থানীয় খাবার পাওয়া যায়। নারী পুরুষ উভয়ই মসজিদে প্রবেশ করতে পারবেন, তবে মহিলাদের ক্ষেত্রে পোশাকে শালীনতা থাকতে হবে। আমরা জামে মসজিদ থেকে বের হয়ে পাশে লালচক মার্কেটে একটু ঘুরে দেখি। ঢাকার নিউ মার্কেটের মতো রাস্তায়ও অনেক দোকান রয়েছে, বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের জিনিস বেশি। দিল্লিতে শপিংয়ের জন্য অনেকগুলো মার্কেট আছে, তবে আমার কাছে লালচক থেকে সারোজিনী মার্কেটে দাম কম এবং কোয়ালিটিফুল জিনিস বেশি পাওয়া যায় মনে হয়েছে। এখানে রাত 9টার পরেই সব দোকান বন্ধ হয়ে যায়। আর খাবার দাবারের কথা বলতে গেলে অবশ্যই কাবাব আইটেমগুলো টেস্ট করবেন। আজ তাহলে গুড নাইট, আগামীকাল দেখা হবে কাশ্মীরে।